টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10-12 সতর্ক করেছিল ইউনিসেফ। ছিল ক্রয় সংক্রান্ত জটিলতা, জানালেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি। Warning, 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 be careful about the decision to delay procurement. পুশব্যাক নীতি কার্যকরের ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কাটা তারের বেড়া দিতে বিএসএফ পেল 27 কিলোমিটার জমি। এবং এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে 4 দিনের আয়োজনে যোগ দিয়েছেন শিক্ষামন্ত্রী। একসঙ্গে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ যুক্তরাজ্যের। টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10-12 সতর্ক করেছিল ইউনিসেফ। তবে হামের প্রাদুর্ভাব নিয়ে কিছু বলা হয়নি। সংস্থাটি জানায়, টিকা কিনতে অর্থ নয়, ছিল ক্রয় সংক্রান্ত জটিলতা। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বলেন, টিকার ঘাটতি হামের প্রাদুর্ভাবের ঝুঁকি বাড়িয়েছে। এদিকে গত 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের চলতি প্রকোপে ঝরে গেছে কয়েকশো শিশুর প্রাণ, আক্রান্ত 66,000-এর বেশি। কেন পরিস্থিতি এমন হলো, এ নিয়ে আলোচনা সমালোচনা দেশ জুড়ে। অবশেষে নিজেদের অবস্থান তুলে ধরল ইউনিসেফ। জানায়, হামের জন্য বছরে 7 কোটি টিকা কেনে সরকার। গত বছরের আগস্টে ইপিআই এর জন্য টিকা দেয় তারা, যা প্রয়োজনের তুলনায় 3 ভাগের 1 ভাগ। এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে বারবার সতর্ক করা হয় বলেও জানায় সংস্থাটি। From 2024 into 2025 into 2026, repeatedly warning. ইউনিসেফ জানায়, টিকা সরবরাহে ঘাটতির কারণ অর্থ নয়, কেনাকাটার প্রক্রিয়ায় জটিলতা। টেন্ডারের মাধ্যমে ভ্যাকসিন কিনতে গিয়ে সময় নষ্ট হয়েছে। We would be ringing a bell saying, warning, 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 be careful about the decision to delay procurement. অন্য টিকার মতো দেশে পোলিও টিকারও ঘাটতি ছিল, এ নিয়েও শঙ্কিত ইউনিসেফ। I'm now really worried about polio. শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা। সারা দেশে গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন করে হাম ও এর উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে 1408 জন। গত 15 মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 481 জনের মৃত্যু হয়েছে। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 45,128 জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে 41,120 জন ছাড়পত্র পেয়েছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রকাশ্যে পুশব্যাক নীতি কার্যকরের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া বাংলাদেশ ভারত সীমান্ত সুরক্ষায় বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাটা তারের বেড়া নির্মাণের জন্য 27 কিলোমিটার জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। বাংলাদেশের নিকটবর্তী রাজ্য ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যটির সঙ্গে 22 কিলোমিটার সীমান্ত অঞ্চলের 1600 কিলোমিটারই এখন কাঁটাতারে আবৃত। বাকি অঞ্চলেও চলছে একই ব্যবস্থা নেয়ার তোড়জোড়। স্থানীয় সময় বুধবার এই বিষয়ে রাজ্যটির প্রশাসনিক ভবন নবান্নে বৈঠক করেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অংশ নেন দেশটির সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফও। এ সময় ভারতের অভ্যন্তরীণ অপরাধ, ধর্মীয় সহিংসতার দায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপর চাপান তিনি। লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, বলপূর্বক ধর্ম পরিবর্তন বৃদ্ধি লক্ষ্য করেছি। তাদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে আসা। এরই মধ্যে ফের সীমান্তে কাঁটাতারের বেড়া ও নিরাপত্তা চৌকি বসানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। পরিকল্পনা বাস্তবায়নে সীমান্তবর্তী 27 কিলোমিটার জমি পাবে বিএসএফ। 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন। এছাড়া নাগরিকত্ব সংশোধন আইনের বাইরে থাকাদের অবিলম্বে দেশ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সিএ এর আওতায় যারা নেই তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সীমান্তবর্তী এলাকার মানুষের কপালে। নীরব দাস, নিউজ 24। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য দপ্তরের আন্তর্জাতিক শিক্ষা কৌশল বাস্তবায়ন প্রধান জোনাথন লেজারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় পক্ষই শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান যোগ্যতার ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন।
বুধবার শিক্ষামন্ত্রীর ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তথ্য জানানো হয়। যুক্তরাজ্যে 4 দিনের এই আয়োজনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন। এটি ছিল লন্ডনে এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম 2026-এর পার্শ্ব বৈঠক। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। 19 মে পর্যন্ত মক্কা ও মদিনায় পৌঁছেছেন 68,732 জন হজযাত্রী। বেসরকারিভাবে গেছেন 64,288 জন হজযাত্রী। মোট 177টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ 90টি, সৌদি এয়ারলাইন্স 65টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে 22টি ফ্লাইট। পৌঁছানোর পর থেকেই ইবাদত বন্দেগীর পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা। হজযাত্রীদের আবাসন, পরিবহন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সেবাসমূহ যথাযথভাবে নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট টিম। এর মধ্যে সৌদি আরবে এখন পর্যন্ত 18 জন হজযাত্রী মারা গেছেন। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের পথে রওনা হন। দলীয় সূত্র জানিয়েছে, পবিত্র হজ পালন শেষে আগামী 1 জুন তার দেশে ফেরার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্ব এবং কমিউনিটি উন্নয়নে নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। নর্দার্ন টেরিটরির ভূমি পরিকল্পনা ও পরিবেশমন্ত্রী জোগোয়া বার্গেন চিফ মিনিস্টারের পক্ষে মাসুম বিল্লাহর হাতে সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিস স্প্রিংসের মেয়র অস্তা সিল। ইসলামী ও আরবি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা ভিত্তিক শিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের জন্য খুলছে নতুন সম্ভাবনা। দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি সহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য থাকছে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ। এর মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষা মন্ত্রণালয়। 1975 সালে উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে সৌদি আরব। বর্তমানে দেশটিতে 30টির বেশি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া আছে প্রায় 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিনোদন ও বিনিয়োগ খাত নিয়ে দুবাই অনুষ্ঠিত হলো জমকালো গালা নাইট ও আন্তর্জাতিক রিয়েল এস্টেট এক্সিবিশন। বর্ণাঢ্য এই আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সহ এশিয়ার বেশ কয়েকজন তারকা শিল্পী অংশ নেন। দুবাই প্রশাসনের সহযোগিতায় এই আয়োজনে উপস্থিত ছিল বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও অতিথিরা। আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দুবাইয়ের বর্ণাঢ্য গালা নাইটে মঞ্চ মাতালেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সহ বিভিন্ন দেশের তারকা শিল্পীরা। দুবাইয়ে কয়েকটি খ্যাতনামা আবাসিক প্রতিষ্ঠানের আয়োজনে হয় এই অনুষ্ঠান। নিরাপদ, সুশৃঙ্খল, বিনিয়োগ সমৃদ্ধ ও বিনোদন নির্ভর আধুনিক দুবাই গড়ে তোলাতেই এই উদ্যোগ। বাংলাদেশি প্রবাসীরা খুব হ্যাপি, আমাদের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে। আশা করছি ভবিষ্যতে আমরা আরো বেস্ট সার্ভিস দিতে পারবো। অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে এন্টারটেইনমেন্ট পার্সোনালিটি অব দ্য ইয়ার সম্মাননায় ভূষিত করা হয়। শিল্প এবং সংস্কৃতি এমন একটা জিনিস, সেটা আসলে সবসময় দেশ এবং দেশের মানুষকে একত্রিত করে। কারণ আমরা সবসময় অনেক ব্যস্ত থাকি, কাজের মাঝে থাকি, এবং ওর মাঝখানে একটু বিনোদন কিন্তু আমাদের একটু স্বস্তির নিঃশ্বাস। আমরা যারা প্রবাসীরা আছি এবং আমাদের সঙ্গে যারা প্রবাসীরা এখানে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, এইরকম জমকালো একটা অনুষ্ঠান হলে সমস্ত প্রবাসীরা আসে, এনজয় করে। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগকারী, ব্যবসায়ী ও শোবিজ অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রিয়েল এস্টেট খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগ সম্প্রসারণ এবং এশিয়ার বিনোদন অঙ্গনের সঙ্গে বৈশ্বিক যোগাযোগ আরো শক্তিশালী করতেই এই উদ্যোগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
সৌদি আরবের রিয়াদে গ্রিন বাংলা স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মরুর বুকে লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখা এবং প্রবাসী বাংলাদেশিদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে 2000 সাল থেকে ক্লাবটি কাজ করে যাচ্ছে। ক্লাবের সিনিয়র নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও আবু সাইদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। দীর্ঘ 26 বছরের পথচলায় গ্রিন বাংলা স্পোর্টস ক্লাব বর্তমানে সৌদি ন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের স্থায়ী সদস্য হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত প্রবাসের সংবাদে। শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার, ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর আগে যোগ দেন আনসার ও ভিটিপির 46তম জাতীয় সমাবেশে। সেখানে দেয়া বক্তব্যে বলেন, প্রযুক্তিগত দক্ষ করে তোলা হবে এই বাহিনীতে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ভৌগোলিক অবস্থান, অপরিকল্পিত নগরায়ন সহ নানা কারণে বিশ্বের দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে প্রথম সারিতেই বাংলাদেশ। প্রয়োজন দুর্যোগ ব্যবস্থাপনায় সচেতনতা। সেই লক্ষ্যে রাজধানীর টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন তৈরি হচ্ছে। 10 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বের কথা তুলে ধরেন সরকার প্রধান। দুর্যোগ কোনটি হলে কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটাই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। এর আগে গাজীপুরের শফিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, প্রযুক্তিতে দক্ষ হিসেবে এই বাহিনীকে গড়ে তোলা হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। মহান মুক্তিযুদ্ধে আনসার ও ভিডিপির অবদান স্মরণ করেন সরকার প্রধান। বাহিনীটির সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বানও জানান তিনি। প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং। মারুফা রহমান, নিউজ 24, গাজীপুর। জামায়াতে ইসলামী ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বলেন, কিছু দল অপপ্রচার করছে। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আগামী 2 বছরের মধ্যে সেটি চালু করা হবে। প্রধানমন্ত্রী নির্বাচনের 3 মাসের মধ্যে বাংলাদেশে আমূল পরিবর্তনে কাজ করছেন বলেও জানান তিনি। তখন তো অনেকগুলো দাবি দেওয়া ছিল, তখন ছিল আপনার পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, রাস্তাঘাট, উপজেলা। কিন্তু যখনই আমাদের লোকেদের দাবির মুখে বললেন যে এয়ারপোর্ট হবে, বলার সঙ্গে সঙ্গে সমস্ত মান আনন্দের উদ্বেলিত হয়ে গেল। কেন? ওই লোকগুলো কিন্তু কেউ সহজে বিমানে উঠতে পারবে না। এদিকে জামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের এই বক্তব্যকে অসত্য, দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম জামায়াতের বিরুদ্ধে যে গত বাধা, মিথ্যাচার ও বিষাদগার করেছেন
তা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত। বলেন, জামায়াত দেশের কোটি কোটি মানুষের হৃদয় স্থান করে নেওয়া একটি দল। জনগণ অতীতে একাধিকবার জামায়াতকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। জনগণের এই রায়কে যারা অস্বীকার করে তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি সোহেল। পরে আসামি সোহেলকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। বুধবার সিএমএম কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সোহেল। মঙ্গলবার মিরপুরের পল্লবীতে একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়। স্বপ্না ও সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে সোহেল ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল যে শিশু রামিসা আক্তারকে তার দর্শন করে তাকে হত্যা করে, তার মাথা এবং তার হাত পা বিচ্ছিন্ন করে, তাকে সে আজ আদালতে ঘটনা স্বীকার করে। রাজধানীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা ও দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্র শক্তি। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে ছাত্র শক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় শিশু হত্যার তীব্র নিন্দা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। রাজধানীর রামপুরায় একটি মাদ্রাসার বাথরুম থেকে আব্দুল্লাহ নামের 10 বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সি ব্লকের আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজু মাদ্রাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, শিশুটিকে বলাৎকারের পর সে আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় সন্দেহের তীর একই প্রতিষ্ঠানের 18 বছর বয়সী শিক্ষার্থী শিহাবের দিকে। পাবনা থেকে তাকে আটক করেছে পুলিশ। বনশ্রী সি ব্লকের এই মাদ্রাসার 3য় তলার বাথরুম থেকে উদ্ধার করা হয় 10 বছর বয়সী শিশু আব্দুল্লাহর লাশ। সেইখানে হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। মঙ্গলবার রাতে গ্রিলের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানোর অবস্থায় আব্দুল্লাহকে দেখতে পান মাদ্রাসার শিক্ষকরা। তাদের দাবি, বেশ জেদি ছিল আব্দুল্লাহ। ছোটখাটো বিষয় নিয়ে অনেক বড় কিছু করে ফেলে, তো মাদ্রাসা সে এরকমটাই করছে। এদিকে বিষয়টি ঘিরে উঠেছে বলাৎকারের অভিযোগ। ঘটনার পর থেকে লাপাত্তা ছিলেন একই মাদ্রাসার 18 বছর বয়সী শিক্ষার্থী শিহাব। তার আচরণ নিয়ে সন্দেহজনক তথ্য দিয়েছেন এই শিক্ষক। তার বাবা যে ফোন করে বলেছে এই খবর দেওয়ার পরে যে আমার ছেলেটা গত 1 মাস যাবত ড্রোনের জন্য আমাকে বেশ বিরক্ত করতেছিল। আমার ছেলেটা খুব জিদি। আমার কাছে মনে হয় যে এই জিদ থেকেই সে এরকম কোনো কিছু করেছে। পুলিশের প্রাথমিক সুরতহালের রিপোর্ট, শিশুটির বায়ুপথে নির্যাতনের আলামত মিলেছে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টও বলছে একই কথা। এটি শুধুই আত্মহত্যা নাকি নৃশংস হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। পাবনা থেকে আটক করা হয়েছে অভিযুক্তকে। নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রবাসী আব্দুল কালাম আজাদের ছেলে। শিহাবকে অভিযুক্ত করে রামপুরা থানায় মামলা করেছে নিহতের মা। মা আমাদের কাছে বলছে যে যেই জড়িত থাকুক না কেন তার জন্য ব্যবস্থা হয়। সিসিটিভি আমরা সংগ্রহ করেছি, আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য নিয়েছি। বিষয়টা তো তদন্তাধীন ম্যাটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24, ঢাকা। সময় হলো আরও একটি বিরতির, সাথে থাকুন। ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। সিলেট টেস্টে পাকিস্তানকে 78 রানের রোমাঞ্চকর জয়ে সিরিজ 2-0 ব্যবধানে নিজেদের করে নিয়েছে টাইগাররা। এই সাফল্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে 5ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অনবদ্য এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্টেডিয়ামে তখন শুধু অপেক্ষা আর অপেক্ষা, একটা উইকেট, একটা ভুল আর একটা মুহূর্তের। আর সেই মুহূর্তটাই এনে দিলেন তাইজুল ইসলাম। খুররম শাহজাদ ক্যাচ দিলেন বাউন্ডারিতে। তানজিদ তামিম বলটা মুঠোয় ভরতেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় লাল সবুজের উৎসব। পাকিস্তানকে আবারও হোয়াইট অ্যাশ করল শান্ত বাহিনী। যদিও শেষ দিনের সকালটা খুব একটা সহজ ছিল না বাংলাদেশের জন্য। বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় খেলা। মাঠে নেমে প্রতিরোধ করেন মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। সংখ্যা বাড়াচ্ছিল ক্যাচ মিসগুলো। একটা সময় হতাশা ছড়িয়ে পড়েছিল পুরো মাঠে। কিন্তু পানির বিরতিটাই বদলে দিল পুরো দৃশ্যপট। বিরতি থেকে ফিরে নতুন আগ্রাসনে মাঠে নামে টাইগাররা। সাজিদ খানকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপরই আসে সবচেয়ে বড় মুহূর্ত। গলার কাটা মোহাম্মদ রিজওয়ানকে থামান শরীফুল ইসলাম। তাইজুল একের পর এক আঘাতে গুড়িয়ে দেন পাকিস্তানকে। 6 উইকেট শিকার করে ম্যাচ সেরা বনে যান এই বাহাতি স্পিনার। আর 437 রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান থামে 358 রানে। ঢাকা টেস্টের পর সিলেট টেস্টেও ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আর সেই জয়ে ভারতকে পেছনে ফেলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 5ম স্থানে উঠে গেছে শান্ত বাহিনী। এবার লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাওয়া। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তাসবিহ শহরন, নিউজ 24। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।